আজকে আমরা দেখবো হচ্ছে ভেক্টরের লব্ধি নির্ণয়। ভেক্টরের লব্ধি নির্ণয়ের কয়েকটা পদ্ধতি নিয়ে আলোচনা করবো আমরা। এক, সাধারণ সূত্র। দুই, ত্রিভুজ সূত্র। তিন, বহুভুজ সূত্র। চার, সামান্তরিক সূত্র। ভেক্টর লব্ধি বলতে আসলে কি বোঝায়? দুইটা ভেক্টর যদি একসাথে যোগ করো, যোগফলের যে মান সেটাই হচ্ছে কি লব্ধির মান। আর দুইটা ভেক্টর যদি যোগ করো তাহলে সেটাকে কি বলছি? লব্ধি। ওই দুইটা ভেক্টর লব্ধি হচ্ছে, ঠিক আছে? যোগ মানে কি? লব্ধি আসবে, ঠিক আছে? তোমাকে বললো 2 আর 3 এর লব্ধি কত, মানে 2 আর 3 এর যোগফল কত। সেম ভাবে তোমাকে যদি বলে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি কত, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যোগফল ভেক্টরের মান কত, এটাই জানতে চাইছি, ঠিক আছে? তো ভেক্টরের যোগ মানে দুইটা ভেক্টরকে এই যে একত্রিত করে আলটিমেটলি তার মান বের করে, ঠিক আছে? এখন দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য আমরা কয়টা পদ্ধতি নিয়ে আলোচনা করবো বললাম? চারটা। এক, সাধারণ সূত্র। দুই, ত্রিভুজ সূত্র। তিন, বহুভুজ সূত্র। চার হচ্ছে সামান্তরিক সূত্র। আমাদের এই তিনটা সূত্র আমাদের শুধুমাত্র থিওরিটিক্যালি বা এটার যে সংজ্ঞাগুলো আছে বা এক্সপ্লেন কি করছে, আসলে কি বলছে, এটা জানলেই হয়ে যাবে। মূলত সূত্র বা ফর্মুলা বের করবো আমরা, দুইটা ভেক্টরের লব্ধির ফর্মুলা বের করবো সামান্তরিক সূত্র ব্যবহার করে। ইন্ডিয়াতে বহুভুজ সূত্র ব্যবহার করে কি মানে ফর্মুলা বের করে, দুইটা ভেক্টরের ফর্মুলা, দুইটা ভেক্টর লব্ধির ফর্মুলা। তো আমরা সামান্তরিক সূত্রকে ব্যবহার করব, ঠিক আছে? তাহলে সবার আগে আমরা এই সূত্রগুলোকে একটু এক্সপ্লেন করে আসি। তো সাধারণ সূত্র মানে কি একটু বলে দিই। এটা আসলে মানে বোঝায় সরাসরি ভেক্টরের যোগ আর বিয়োগ। তুমি যদি সাধারণ সূত্রটা বুঝতে চাও তাহলে আসলে ভেক্টরের যোগ আর বিয়োগের জ্যামিতিক ব্যাখ্যা বুঝে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে তোমার একটা বিষয় নিয়ে জেনে নাও যে ভেক্টর আসলে কি কি হতে পারে। ভেক্টরের আসলে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে। গুণ আবার দুই ধরনের, একটা হচ্ছে কি ডট গুণন, আরেকটা কি ক্রস গুণন। একটা হচ্ছে ডট গুণন, আরেকটা কি ক্রস গুণন, ঠিক আছে? ভেক্টরের গুণ হতে পারে। আর ভাগ বলতে আসলে ভেক্টরে কি বোঝায় মনে রাখবে, ভেক্টরের ভাগ অসংজ্ঞায়িত। তার মানে ভেক্টরের ভাগ হয় না। ব্যাপারটা হচ্ছে এরকম যে এ ভেক্টরকে তুমি বি ভেক্টর দ্বারা ভাগ করলা, যে ফলাফল পাবা সেটা আনডিফাইন্ড। তার মানে ভেক্টরের ভাগ হয় না, যোগ বিয়োগ গুণ পর্যন্ত হয়। যাই হোক, আমরা যোগ বিয়োগটার জ্যামিতিক ব্যাখ্যাটা যে সাধারণ সূত্রে পাবো। আর ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্রের হচ্ছে আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা বুঝতে পারবো। এখানে সামান্তরিক সূত্র দিয়ে আমরা ফর্মুলা বের করে নিয়ে আসবো। উপরের গুলা তেমন মানে কাজে লাগবে না, তেমন আমাদের নিচের এটাই কাজে লাগবে, ঠিক আছে? তো তারপর আমরা সবগুলো সম্পর্কে ধারণা নেই। চল, লব্ধি নির্ণয়ের জন্য যে চারটা পদ্ধতি আছে সবগুলো সম্পর্কে কি ধারণা নিব। তাহলে সবার আগে আমরা দেখি সাধারণ সূত্র বলতে কি বোঝাচ্ছে। সাধারণ সূত্র সাধারণ সূত্রে আমরা বলছিলাম যোগ আর বিয়োগটা বুঝবো। সবার আগে বুঝি যোগ বলতে কি বোঝায় ভেক্টরের। দেখো, ধরো একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে কি বি। তোমাকে বললো এ আর বি এর যোগ করো। তো এ আর বি এর যোগ বলতে আসলে কি বোঝায়? এ এর শীর্ষবিন্দুতে বি এর পাদবিন্দুর স্থানান্তর। পাদবিন্দুর কি স্থানান্তর। ভাই বলতো, এর শীর্ষবিন্দু কোনটা? এখানে এটা না? আর বি এর পাদবিন্দু কোনটা? এটা। এর শীর্ষবিন্দুতে বি এর পাদবিন্দুর স্থানান্তর। তো বলতে পারো যে ভাই স্থানান্তর কি বুঝে? 2.03 তে বুঝাইছি, স্বাধীন ভেক্টর যখন শিখাইছি বলছি স্থানান্তর কাজে লাগবে। স্থানান্তর মানে কি? মান ও দিকের পরিবর্তন না করে অবস্থানের পরিবর্তন। তাহলে এর শীর্ষবিন্দুতে বি এর স্থানান্তর মানে কি? এই বি এর মানও পরিবর্তন করা যাবে না, দিকেরও পরিবর্তন করা যাবে না, না করে কি করতে হবে? অবস্থানের পরিবর্তন করতে হবে। এই যে বি কে এখানে এনে বসাই দিলাম, দিক মানে চেঞ্জ হয়ে গেল একটু, এই যে এভাবে বসাই দিলাম, এটা বি ভেক্টর আমাদের, ঠিক আছে? তাহলে দেখো তো, এই যে এটার যা মান এটারও কিন্তু তাই মান রয়েছে, এটার যা দিক এটারও কি তাই দিক। তাহলে আমরা এটা স্থানান্তর করে ফেললাম, এর শীর্ষবিন্দুতে কি বি এর পাদবিন্দু স্থানান্তর করে দিলাম, এই হয়ে গেল যোগ। আমাকে যদি বলে জ্যামিতিক ভাবে যোগ করতে, তাহলে আমরা কি করব? যে দুইটা ভেক্টরের যোগ করতে বলবে, তাহলে একটার শীর্ষবিন্দুতে আর একটার পাদবিন্দুর কি করে দেবো? স্থানান্তর করে দেবো। স্থানান্তর করে দেওয়ার ফলে এই যে যোগফল হয়ে গেছে, যোগ হয়ে গেছে। যোগফল ভেক্টর যেটা,
যে এদের যে লব্ধি ভেক্টরটা কোনটা হবে? প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের কি শীর্ষবিন্দু পর্যন্ত। প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে কোথায় পর্যন্ত? দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। এই যে এটাই হবে আমাদের কি এ আর বি এর যোগফল ভেক্টর। ঠিক আছে, তাহলে এই যে এইটার মান যদি আমরা বের করে ফেলি, এই যে এতটুকুর মান, তাহলে আমরা আসলে কি পেয়ে গেলাম? এ আর বি এর লব্ধির মান পেয়ে গেলাম। কি পেলাম? এ আর বি এর লব্ধির মান পেয়ে গেছি। কথা বুঝতে পারলাম? তাহলে এই যে লব্ধি বের করার একটা সিস্টেম হলো না এটা, যোগ, যেটা যে সরাসরি কি এই যে এই ভেক্টরটার মান যদি বের করি তাহলে কি এ আর বি এর লব্ধির মান পেয়ে গেলাম, কারণ এ আর বি এর লব্ধি ভেক্টর তো এই ভেক্টরটা, যোগ বলতে যেটা বোঝাচ্ছে। তাহলে এইবার দেখি বিয়োগটা। মাথায় রাখবা, বিয়োগ আসলে যোগেরই আরেকটা রূপ। কিভাবে? চলো দেখি বিয়োগটা। বিয়োগ আসলে কি যোগই বোঝায়, যোগের আরেকটা রূপ বলে বিয়োগ, এটা ভেক্টরের বিয়োগ। ধরো এটা এ ভেক্টর আর এটা হচ্ছে কি বি ভেক্টর, তোমাকে বলছে এ আর বি এর বিয়োগ করো। বিয়োগ মানে কি আসলে এটা বলা যাবে না এ প্লাস মাইনাস বি, বলা যাবে না। এ মাইনাস বি কে বলা যাবে না এ প্লাস মাইনাস বি, বলা যাবে তো? বলা গেলে আলটিমেটলি কি বোঝাচ্ছে আসলে এটা দেখো তো। এর সাথে কার যোগ? মাইনাস বি এর যোগ। মাইনাস বি মানে কি 2.03-তে শিখাইছি না বিপরীত ভেক্টর। মাইনাস বি মানে হচ্ছে বি এর বিপরীত ভেক্টর। তার মানে এটা আসলে কি বোঝাচ্ছে? এর সাথে বি এর বিপরীত ভেক্টরের কি যোগ। এর সাথে কার যোগ? বি এর বিপরীত ভেক্টরের যোগ। তাহলে বি এর বিপরীত ভেক্টর কোনটা? এই যে এটা বি এর বিপরীত ভেক্টর। মান সেম থাকবে, দিক খালি কি এক্সাক্ট উল্টা হয়ে যাবে। তাহলে এর সাথে বি এর বিপরীত ভেক্টরের যোগটাই কি এ আর বি এর বিয়োগ। তাহলে বিপরীত ভেক্টরটার যোগ কিভাবে করবা? যোগ তো আমরা জানি যে এর শীর্ষবিন্দুতে কি, তাহলে বি এর বিপরীত ভেক্টরকে কি করবা? স্থানান্তর করবা। বি এর বিপরীত ভেক্টরের কি পাদবিন্দু স্থানান্তর করবা। পাদবিন্দু কোনটা? এটাকে এখানে স্থানান্তর করো। এই যেটাই কি আমাদের বি এর বিপরীত ভেক্টর মাইনাস বি, স্থানান্তর করে দিলাম। মানস পরিবর্তন করিনি, দিকও পরিবর্তন করিনি। তাহলে হয়ে গেল এ আর মাইনাস বি এর যোগ। স্থানান্তর করে দিলেই কি হয়ে যাবে? এ আর মাইনাস বি এর যোগ। তাহলে আলটিমেটলি এই যোগফল ভেক্টরটা কোনটা হবে? এর পাদবিন্দু থেকে বি এর শীর্ষবিন্দু পর্যন্ত। এইটাই হচ্ছে কি আমাদের এ যোগ মাইনাস বি ভেক্টর। তাহলে এইটার মান বের করলে আসলে কি এ মাইনাস বি এর মান বের হয়ে গেল না? বুঝতেছো? এ মাইনাস বি এর মান কি এটা দিয়ে মানে এটার মান যদি বের করে ফেলো, এটার দৈর্ঘ্য যদি বের করে ফেলো, তাহলে কি এ মাইনাস বি এর মান বের হয়ে গেল। এই হলো বিষয়। ঠিক আছে, তো আমরা এই যে লব্ধি নির্ণয়ের জন্য সাধারণ সিস্টেমটা শিখে ফেললাম, যে যোগ আর বিয়োগের জ্যামিতিক ব্যাখ্যার দ্বারা। এবার চলো তাহলে দেখি ত্রিভুজ সূত্রটা কি বলছে। ত্রিভুজ সূত্র বলছে যদি একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা তিনটি ভেক্টরকে নির্দেশ করে, একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা কয়টি ভেক্টর? তিনটি ভেক্টরকে নির্দেশ করে, তবে একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের যোগফল হবে বিপরীত ক্রমে সূচিত ভেক্টরের সমান। এই ব্যাপারটা কি দেখো, ধরো এই যে এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের তিন বাহু যথাক্রমে এ বি আর সি। এই তিন বাহু দ্বারা কি তিনটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে না? তো রিপ্রেজেন্ট করলে তোমার এ আর বি একই ক্রমে আছে না? একই ক্রমে আছে কিনা? তোমার এ আর বি একই ক্রমে মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এই যে। আর সিটা কি তার বিপরীত ক্রমে আছে, মানে কি ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে এই যে একই ক্রমে সূচিত ভেক্টর দুইটার যোগফল মানে এ আর বি এর যোগফল হবে সি এর সমান। তার মানে তোমাকে যদি বলে এ আর বি এর লব্ধি বের করতে, তাহলে তুমি কি সি এর মানটা বের করে ফেললে কি এ আর বি এর লব্ধির মান বের হয়ে যাবে। তার মানে এটার মান বের করলে কি তোমার সি এ আর বি এর লব্ধির মান বের হয়ে যাবে। এটা হচ্ছে ত্রিভুজবিদ।
বহুভুজ বিধিটা ত্রিভুজ বিধির কি একটু বিস্তৃত রূপ। চলো আমরা দেখি কেমন হবে ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে এরকম যে বহুভুজ বিধি, বহুভুজ বিধি কি বলছে, একটি বহুভুজ বলতে কি ত্রিভুজের চেয়ে বেশি যে কোনো ভুজ নিয়ে হলেই সেটাকে বহুভুজ বলতে পারবো আমরা। কিন্তু আলটিমেটলি তোমার হচ্ছে কি একটি ত্রিভুজের একটি বহুভুজের একই ক্রমে সূচিত ভেক্টরগুলোর যোগফল হবে বিপরীত ক্রমে সূচিত ভেক্টরের সমান, মানে ওই আগেরটার মতোই। তবে জাস্ট এটা কি ত্রিভুজের জায়গায় বহুভুজ, মানে একটা দুইটা ভেক্টরের বদলে অনেকগুলো ভেক্টরের কি আলটিমেটলি এখানে কি লব্ধি বের করতে পারবা বহুভুজ বিধি দ্বারা। এই হচ্ছে বিষয়। কথা বুঝতে পারছো যে ত্রিভুজ সূত্র দ্বারা আমরা কি করছিলাম, দুইটা ভেক্টরের লব্ধি বের করতেছিলাম, আর হচ্ছে বহুভুজ বিধি দ্বারা আমরা অনেকগুলো ভেক্টরের লব্ধি নির্ণয় করছিলাম। এই মানে লব্ধি নির্ণয় করতে পারবো। ব্যাপারটা কেমন দেখো, ধরো এটা একটা হচ্ছে আমাদের কি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কি ই ভেক্টর। তাহলে এখানে দেখো তো এটা একটা বহুভুজ, এই বহুভুজের এ বি সি ডি এর একই ক্রমে না, তাহলে এ বি সি ডি এদের লব্ধি হবে ই এর সমান। তার মানে এই যে চারটা ভেক্টরের লব্ধি তুমি কিসের সাহায্যে বের করতে পারবা, ই ভেক্টরের মান বের করলে কি চারটা ভেক্টরের লব্ধির মান বের হয়ে যাবে। তাহলে ব্যাপারটা বুঝো, যদি একজন লোক এই পথে এখানে আসলো, তারপর এখানে আসলো, তারপর এখানে আসলো, তারপর এখানে আসলো, তার যে মোট সরণ হলো চারটা সরণের মাধ্যমে, সেটা ই এর সমান কিনা? অবশ্যই সমান, কারণ কি তার আদি অবস্থান আর শেষ অবস্থান এটা, তাদের সর্বনিম্ন দূরত্ব কোনটা, এটা ই। এটাই বলছি যে এই চারটা সরণের লব্ধি কোনটা ই এর সমান হচ্ছে, এটাই বহুভুজ বিধিতে বলছে। তো এবার আমরা দেখবো হচ্ছে সামান্তরিক সূত্রটা কি বলছে। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র দিয়ে আমরা সূত্র প্রমাণ করবো। মূলত সূত্র প্রমাণ দেখার আগে সামান্তরিক সূত্রটা দেখতে হবে আমাদের। সামান্তরিক সূত্র দেখো, সামান্তরিক সূত্র কি বলছে, যদি দুটি ভেক্টরকে সামান্তরিকের দুই বাহু রূপে প্রকাশ করা যায়, তবে ভেক্টর দুটির মানে সামান্তরিক সূত্র দিয়ে দুইটা ভেক্টর লব্ধি নির্ণয় করা যাবে, তবে ভেক্টর দুটির লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। তো ব্যাপারটা বুঝো, কি বললাম, দুইটা ভেক্টর, ধরো একটা ভেক্টর হচ্ছে পি আর একটা ভেক্টর হচ্ছে কি কিউ। এদেরকে যদি সামান্তরিকের দুই বাহুর উপর প্রকাশ করা যায়, তাহলে তাদের লব্ধি হবে কি সামান্তরিকের কর্ণ বরাবর। দুইটা ভেক্টরকে সামান্তরিকের দুই বাহুর উপর প্রকাশ করা যাবে কখন, এটাকে জানতে হবে। দেখো, যদি দুটি ভেক্টরের লেজ, সহজ করে বলছি ঝামেলা যাতে না পাকে এই জন্য, লেজ তো চিনো, ওই যে পাদবিন্দু যেটা, সেটা লেজ একই বিন্দুতে থাকে। কোথায় থাকে? একই বিন্দুতে থাকে, তবে তাদের সামান্তরিকের দুই বাহু রূপে প্রকাশ করা যাবে। সামান্তরিকের দুই বাহু রূপে প্রকাশ করা যাবে। দেখো এখানে পি আর কিউ কি সামান্তরিক দুই বাহু প্রকাশ করা যাবে? যাবে না। কেন? সামান্তরিক দুই বাহু প্রকাশ করার জন্য লেজ দুটো এক জায়গায় হতে হবে। এটার লেজ এই জায়গায়, এটার লেজ এই জায়গায়, এটা পি এর লেজ এই জায়গায় আর কিউ এর লেজ এই জায়গায়। তাহলে এটা কি সামান্তরিক দুই বাহু প্রকাশ করা গেল না? তাহলে না গেলে কি করা যেতে পারে, আলটিমেটলি কি কিউ কে স্থানান্তর করে এখানে নিয়ে আসা যেতে পারে। স্বাধীন ভেক্টর লেজ কিউ কে স্থানান্তর করে এখানে নিয়ে আসলাম,
তাহলে দেখো তো এখন সামান্তরিকের দ্বিবাহু প্রকাশ করা যাচ্ছে কিভাবে? এই যে এখানে পি এর সমান্তরাল করে একটা রেখা টানলাম, মানে পি ভেক্টরের সমান্তরাল করে, এখানে কিউ ভেক্টরের সমান্তরাল করে আরেকটা রেখা টানলাম, এটাকে সামান্তরিক হয়ে গেল না? পি আর কিউ সামান্তরিকের দ্বিবাহু হইল না? এই যে লেজ দুটো একসাথে থাকলে এটা পসিবল, ঠিক আছে? কিন্তু এখানে কি পসিবল হইতেছিল? পি এর সমান্তরাল এখানে টানলাম আর কিউ এর সমান্তরাল এখানে টানতাম, তাহলে কি সামান্তরিক হইতো? হইতো না। লেজ দুটো একসাথে থাকলে কি সামান্তরিকের দ্বিবাহু প্রকাশ করা যায়, যে এরকম ধরো পি এখানে কিউ এখানে, তাহলে কিউ এর সমান্তরাল করে এখানে টানলাম আর পি এর সমান্তরাল করে এখানে টানলাম, তাহলে এটা কি সামান্তরিকের দ্বিবাহু হইল? হয়নি। কিন্তু উপরেরটা কিন্তু ঠিকই সামান্তরিকের দ্বিবাহু হয়েছে। সামান্তরিকের দ্বিবাহু প্রকাশ করা গেলে লব্ধি হবে কোন বরাবর? কর্ণ বরাবর। তাহলে এটা হচ্ছে আমাদের এই কর্ণ বরাবর লব্ধি, মানে কি পি আর কিউ এর লব্ধি হচ্ছে কি এই যে এটা কর্ণটা, কর্ণটাই কি লব্ধির ভেক্টরটা। তাহলে কর্ণের মান বের করলেই তো পি আর কিউ এর লব্ধির মান বের করা যাবে, ঠিক আছে না? তো আমরা এই যে সামান্তরিক সূত্রের সাহায্যে এটা ভেক্টরের লব্ধির মান বের করব। তো চলো দেখি সামান্তরিক সূত্রের সাহায্যে এটা ভেক্টরের লব্ধির মান কেমন হবে। আমরা একটা চিত্র আঁকি এবার। এটা ধরো একটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এই যে পি এর সমান্তরাল করে এখানে টানলাম, এখানে কি কিউ এর সমান্তরাল করে এখানে টানলাম, ঠিক আছে না? তাহলে এখন এই পি আর কিউ কি সামান্তরিকের দ্বিবাহু না? সামান্তরিকের দ্বিবাহু হইলে লব্ধিটা হবে কোন বরাবর? এই যে কর্ণ বরাবর। আচ্ছা এটাকে লাল কালি দিয়ে লিখি, এই যে এটা হচ্ছে আমাদের পি আর কিউ ভেক্টরের লব্ধি, মানে কর্ণটাই হচ্ছে কি লব্ধি। তাহলে কর্ণের লব্ধি মানে রেজাল্টেন্ট ভেক্টর আর দ্বারা লিখছি। কর্ণের মান বের করলে কি পি আর কিউ এর লব্ধির মান বেড়ে যাবে। তাহলে দেখো তো এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, আলফা মানে কি আসলে মধ্যবর্তী কোণ, কোণ। তো মাথায় রাখতে হবে মধ্যবর্তী কোণ মানে হচ্ছে লেজ দুটির মধ্যবর্তী কোণ। লেজ দুটির কি আলফাটা আসলে কি লেজ দুটির মধ্যবর্তী কোণ, এটা মাথায় রাখবে। অথবা মাথা দুইটার মধ্যবর্তী কোণও বলা যায়, ওই কথায় না যাই, জটিলতা যাতে না আসে, এই জন্য শুধু বলছি কি আমার মধ্যবর্তী কোণ বলতে কি বোঝাচ্ছে? লেজ দুটির মধ্যবর্তী কোণ বোঝাচ্ছে। এই কথাটা তাৎপর্য পরে বুঝতে পারবা, পরে কিছু ম্যাথ আসবে, ম্যাথটাতে কাজে লাগবে। আপাতত থাকুক, এটা লিখে রাখলাম জাস্ট। আলফা মানে কি আসলে মধ্যবর্তী কোণ। তাহলে আমাদের এখন দরকার কি পি আর কিউ এর লব্ধির মান বের করা, মানে হচ্ছে কি আর এর মান বের করা। আর এর মান বের করা মানে কি কর্ণের দৈর্ঘ্যটা বের করবো আমরা। কর্ণের দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করি। চেষ্টা করার জন্য আমরা কি করব? জ্যামিতিক নিয়ম যেহেতু অ্যাপ্লাই করব, জ্যামিতিক নিয়মে কি আমরা করতে পারি না যে এখান থেকে একটা লম্ব টানলাম, একে বর্ধিত করলাম, এগুলা এক্সট্রা আঁকাবুকি করা যায় না? এই যে আমরা এই পিটাকে বর্ধিত করে এখানে সংযুক্ত করলাম আর ওখান থেকে কি একটা লম্ব টানলাম, এই বিন্দুর নাম দিলাম আমরা ও, এই বিন্দুর নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম কি সি বিন্দু, আর এই বিন্দুটার নাম হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে? তাহলে এইবার দেখো তো ত্রিভুজ ও বি ডি, ও বি ডি, ও বি ডি একটা সমকোণী ত্রিভুজ না? কারণ এটা কি সমকোণ। এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় না? আমাদের লাগবে তো ওবি এর দৈর্ঘ্য। তো ওবি এর দৈর্ঘ্য বের করার জন্য আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করছি। ওবি স্কয়ার ইকুয়াল টু কি হবে? ওডি স্কয়ার প্লাস কি বিডি স্কয়ার, ওডি স্কয়ার প্লাস কি বিডি স্কয়ার। এই ওবি যেটা, ওবি এর দৈর্ঘ্য যেটা, সেটাই কি আর এর মান না? মানে রেজাল্টেন্ট ভেক্টরের মান। তাহলে আমরা জায়গায় আর এর মান লিখলাম, আর স্কয়ার। মান লিখতে গেলে তো উপরে দিয়ে চিহ্ন দেওয়া লাগে না, দেইনি। ওডিটাকে আমরা কি বলবো? ওএ প্লাস এডি বলা যাবে না? দেখো তো ওএ আর এডি এর যোগফলটাই কি ওডি, তার উপর স্কয়ার প্লাস কি বিডি স্কয়ার। দেখো তো ও এর দৈর্ঘ্যটা যেটা, সেটা কি পি ভেক্টরের মান না? ভেক্টরের বডির দৈর্ঘ্য মান বোঝায় না? তাহলে ও এর দৈর্ঘ্যটা কি পি এর মান, তাহলে পি প্লাস এডি হোল স্কয়ার প্লাস কি বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু কি আর স্কয়ার। এবার আমাদের লাগবে কি এডি আর বিডি। তাহলে ত্রিভুজ সরি এডি আর বিডি এর মান। এবার আমরা টার্গেট করব ত্রিভুজ এ বি ডি কে। ত্রিভুজ এ বি ডি এ এই কোণটা আলফা হইলে এই কোণটা কিন্তু আলফা। কিভাবে? দেখো এই রেখা আর এই রেখা দুটো সমান্তরাল, এটা তাদের ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা কি কোণ? অনুরূপ কোণ। অনুরূপ কোণ দুটা কি হবে? সমান হবে। ব্যাপারটা এরকম, এই দুটো সমান্তরাল রেখা, এটা তাদের ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। এখানে তাই হচ্ছে, এটা আর এটা কি সমান। ছোটবেলায় পড়ছে, মনে করে দেখো। এটা আলফা হইলে এটা আলফা হইলে এটাও কি আলফা। তাহলে ত্রিভুজ এ বি ডি এ কস থিটা অ্যাপ্লাই করি প্রথমে, যেহেতু সমকোণী ত্রিভুজ ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করা যাবে।
ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করছি। কজ আলফা মানে কি, খবরে ভূত অনেক, তাই না? ভূত মানে কি ভূমি, আর অনেক মানে কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে কোণের বিপরীতটা লম্ব, তো সমকোণের বিপরীতটা অতিভুজ, অতিভুজটা কত, এবি। ভূমি কোনটা, লম্ব, আর অতিভুজ বাদ দিয়ে যেটা থাকে সেটা ভূমি, এডি। এডি, এডি এর মানটা কত, সরি মিস্টেক হয়েছে। কজ আলফা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি কত এডি, আর অতিভুজটা কত এবি। তাহলে আমরা বলতে পারি এডি এর মানটা কত, এবি কজ আলফা। এবি এর দৈর্ঘ্যটা কার মান, কিউ এর মান না, কিউ কজ আলফা বলতে পারছি না আমরা এডি এর মানটাকে, এই যে এডি ইজ ইকুয়াল টু কি বলতে পারছি, কিউ কজ আলফা। এইবার যদি আমরা এই ত্রিভুজ এ বি ডি দিয়ে সাইন আলফা অ্যাপ্লাই করি, সাগরের লবণ অনেক, সাইন আলফা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা, কোণের বিপরীতে লম্ব, তাহলে এডি সরি বিডি, লম্বটা কি বিডি, অতিভুজটা কত এবি, তাহলে বিডি এর মানটা কত, এবি সাইন আলফা, এবি এর মানটা কিউ, তাহলে কিউ সাইন আলফা। এই হচ্ছে বিষয়, কিউ সাইন আলফা, দেখা যাচ্ছে না মনে হয়, তাই না? তাহলে এখান থেকে আলটিমেটলি লিখতে পারবো কি, এবি সাইন আলফা মানে কি কিউ সাইন আলফা, এই হচ্ছে বিডি এর মান, ঠিক আছে না? তাহলে এইবার আচ্ছা মনে হয় এটা নিচেরটা একবারই দেখা যাচ্ছে না মনে হয়, ঠিক আছে এটা ওই পাশে লিখি চলো। এই যে এই ত্রিভুজ এ বি দিয়ে আমরা যদি ত্রিভুজ এ বি দিয়ে আবার যদি সাইন আলফা অ্যাপ্লাই করি, সাইন আলফা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত বিডি, অতিভুজটা কত এবি, এবি এর মানটা কত কিউ, তাহলে কিউ সাইন আলফা, এই যে এটা এবি এর পাশে গুণ হবে, কিউ সাইন আলফা ইজ ইকুয়াল টু কত বিডি। এডি আর বিডি এর মান পেয়ে গেছি আমরা, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে, ই প্লাস কিউ কজ আলফা হোল স্কয়ার, বিডি এর মানটা কত কিউ সাইন আলফা হোল স্কয়ার, ঠিক আছে না? তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয় না, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এবি, তাহলে টু পি কিউ কজ আলফা, ঠিক আছে না? আর এই পাশে কি আছে, কিউ সাইন আলফা হোল স্কয়ার, তাহলে কিউ সাইন আলফা মানে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, দেখা যাবে না, দেখা যাবে। তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারতেছি, কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এই দুইটার মধ্যে কিউ স্কয়ার কমন যায় না, আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি বলতে পারতেছি, পি স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, কিউ স্কয়ার কমন গেলে কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা থাকলো, ছোটবেলায় শিখছো কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা মানে কত 1, তাহলে এই আর স্কয়ার ইজ ইকুয়াল টু কত, পি স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার ইন্টু 1, তাহলে আসলে আর স্কয়ারের সূত্রটা কি আসতেছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, তাহলে আর এর মেইন সূত্র যেটা আসতেছে, সুতরাং আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারতেছো, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এই হচ্ছে আমাদের সূত্র, যে দুইটা ভেক্টরের লব্ধির সূত্রটা কি, রেজাল্টেন্ট ভেক্টরের সূত্রটা কি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এই আমরা হচ্ছে লব্ধি সূত্রটা প্রমাণ করলাম কার সাহায্যে, সামান্তরিক সূত্রের সাহায্যে। লব্ধি সূত্রের ম্যাথ নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো, যদি না বুঝতে পারো কমেন্টে জানাও, সহজ প্রমাণ একদম, ঠিক আছে? আমরা তাহলে লব্ধি নির্ণয়ের জন্য 4টা পদ্ধতি দেখছি, তার মধ্যে লাস্টের যে পদ্ধতিটা সেটা হচ্ছে কি সামান্তরিক সূত্র, এটার সাহায্যে কি সূত্র বের করলাম। সূত্রটা এটা তুমি সবাইকে চেনো, পি মানে কি পি ভেক্টরের মান, কিউ মানে কিউ ভেক্টরের মান, আলফা মানে কি মধ্যবর্তী কোণ, লিখে দেওয়া আছে সব, ঠিক আছে? ম্যাথ আমরা শুরু করবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। লেখা মনে হয় 2-1টা কেটে গেছিল, ঠিক আছে? তো তোমাদের জন্য কিছুক্ষণ রাখলাম, এটা তুলে নাও এবার, ঠিক আছে?